আছেন হারুন হাবিব এবং কামরুল হাসান ভূঁইয়া। আমরা আলোচনা শুরু করবে, তবে মূল আলোচনায় যাবার আগে আমি জানিয়ে দিতে চাই আজকের দিনের প্রধান খবরগুলো। নাসিরনগরে নতুন করে হিন্দু বাড়িতে আগুন, হামলা হয়েছে নওগাঁ ও ঠাকুরগাঁয়ে, ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় 3 আওয়ামী লীগ নেতা বহিষ্কার। সংখ্যালঘু হামলায় কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ। নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দেবে বিএনপি, রাষ্ট্রপতির সম্মতিতে গঠিত ইসি সবাইকে মানতে হবে বললেন হানিফ। নিউজিল্যান্ড সফরের জন্য 22 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ, ফিরছেন মুস্তাফিজ। আমরা আবারও ফিরছি মূল আলোচনায়। উপসংহারে আমরা কথা বলছি মুক্তিযুদ্ধ জনযুদ্ধ নিয়ে। মেজর কামরুল হাসান ভূঁইয়া আমাদের সঙ্গে আছেন, মুক্তিযোদ্ধার লেখক গবেষক, এবং আমাদের সঙ্গে এই পর্বে যুক্ত হলেন হারুন হাবিব, সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। কামরুল হাসান ভূঁইয়া, আপনি ছিলেন আগের অনুষ্ঠানেও, আমরা কথা বলছিলাম জনযুদ্ধ হয়ে ওঠা মুক্তিযুদ্ধ। আপনি বলছিলেন যে কিভাবে সাধারণ মানুষ যুক্ত হচ্ছিলেন আমাদের সঙ্গে, তাদের প্রশিক্ষণ, তাদের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ এবং সেখানে অস্ত্র গোলা বারুদ পাওয়ার অসুবিধা এবং মুক্তিযোদ্ধাদের যে কষ্ট, সেটির কথা বলছিলেন আপনি। না, আমি তো বললাম যে আমার সময় এত কম যে আমি এত বড় একটা বিষয়কে সংকলন করতে পারবো না। তবু যদি কথাটা হচ্ছে যে সাধারণ মানুষ ছিল আমাদের মূল ভিত্তি। আমরা ভারত থেকে আসলাম, থাকবো কোথায়? কারো বাড়িতে থাকতে হবে। যার বাড়িতে রাখবে কোনো কুলাঙ্গার, কোনো শান্তি কমিটি, কোনো মুসলিম লীগ যদি খবর দেয় যে ওর বাড়িতে মুক্তিবাহিনী ছিল, ওর বাড়িটা পোড়াবে, মানুষগুলোকে মারবে, মেয়েগুলোকে নির্যাতন করবে, পশুগুলোকে নিয়ে যাবে। কেউ যদি বলে যে অমুক ডাক্তার, অমুক কম্পাউন্ডার মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করছে, তারও একই দশা। কেউ যদি খবর দেয় যে অমুকের জমিতে মুক্তিযোদ্ধাদেরকে সমাহিত করা হয়েছে, তারাও মারবে। কাজে আমাদের ভিতটা তো কিন্তু, যার জন্য মেজর খালেদ মোশাররফ একটা লেখায় লিখছে যে তোমরা আর ইন্ডিয়াতে আসবা না, তোমাদের বাংলাদেশে থাকা দরকার, কারণ তোমরা তো ভিত্তিটা যদি সরে যায় তাহলে তার আমাদের কিছু থাকে না। এখন কথা হচ্ছে যে হাজার হাজার ঘটনা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে কিভাবে একটা জনযুদ্ধ ছিল। একটা জাতির অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, মোটামুটি একটু কম বেশি হতে পারে। এই নারীদের নিয়ে কেউ আলোচনা করছে না। তারপর এদের বিশাল বিশাল অবদান। আমরা তখন অল্প বয়স, গভীর রাতে যে একজনের বাড়িতে উঠছি, পুরুষরা উঠছে, থাকার জায়গা করছে, এটা করছে, কিন্তু এই যে রাত্রেবেলা বৃষ্টির দিন লাকড়ি, ভিজা লাকড়ি কি করে রানলো, কোথায় পাইলো, এই ল্যাপ খাতাগুলা নিজেদের ছেলে মেয়েদের গায়ের থেকে তুইলাই না আমাদেরকে দিল, আমাদেরকে ঘরে রাখলো, ওরা রইলো বারান্দায়, গরু ঘরে, কোথায় কোথায়। এগুলোর কথা তখন এত বয়স কম ছিল যে তখন বুঝি না। এখন বুঝি যে কত অবদান তাদের পর্দার অন্তরালে থেকেও। আজকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা, নতুন একটা উপজেলা, কুড়িগ্রামের 3টা ইউনিয়ন, লালমনিরহাটের 4টা ইউনিয়ন নিয়ে রাজারহাট উপজেলা, তিস্তার পারে, তিস্তা নদীর পারে। তিস্তা রেল স্টেশনে পাকিস্তানিদের ঘাঁটি, সেটাকে রেইড করবে আমার বন্ধু আখতারুজ্জামান মণ্ডল। উনি 22 জন ছেলে নিয়ে দুইটা নৌকা নিয়ে তিস্তা নদীতে গেলে দিয়ে, মুজিব নামে একটা ছেলে ছিল, সে ছিল গাইড, আর আনোয়ারের বাড়িতে ও হাইড আউট হবে। আনোয়ারের সচ্ছল গেরস্ত, 5টা ঘরই পূব দুয়ারি ঘর, পূব দিকে মুখ। সকালবেলা মুজিবের বাপ, গাইডের বাপ আসছে আর বলছে যে পাকিস্তানিরা আসতেছে। আখতারুজ্জামান মণ্ডল আমার বন্ধু বেঁচে আছেন, উনি বের বললেন যে আমি দেখতেছি আসতেছে, কিন্তু ওদের যুদ্ধংদেহী ভাব নাই, ক্যাজুয়ালি হেঁটে আসতেছে পাক বাহিনী। অর্থাৎ মুক্তিযুদ্ধের সাথে যুদ্ধ করতে হবে তেমন প্রস্তুতি না। বলে যে আমরা তখন কি করব, বাড়িতে যদি চলে আসে, তখন দরজাটা বরাবর চৌকির নিচে এলএমজিটা ফিক্সড লাইন, মানে দরজা বরাবর বসালাম, যে ঢুকলে তো দরজা দিয়েই ঢুকবে, তখন ফায়ার করব, মানে মরতে হলে মাইরা মরবো। কেননা আমরা যদি এখন পাকিস্তানি আসতেছে, আমরা যদি পালায়ে যাই তাহলে মানুষে তো আর জায়গা দিবে না, যে তোমাদেরকে জায়গা দিব, পাকিস্তান আর্মি আসলে আমরাও পালাবো, তোমরাও পালাবা। পাকিস্তান আর্মি আসলে সাধারণত গ্রামের কি হতো, সবচেয়ে আগে অল্প বয়সী মেয়েদেরকে দূরে করা হতো, তারপরে সব বয়সী মেয়েদেরকে,
তারপরে যুবক ছেলেদেরকে আলাদা করা হতো, তারপরে সবাই সময় পেলে গ্রাম ছেড়ে যেতে হতো। একটু পরে দেখা গেল যে একটা অনিন্দ সুন্দরী মেয়ে, সে লম্বা একটা ঘুমটা টেনে দরজাটার ঠিক সামনে বারান্দার মধ্যে একটা মাদুর পেতে একটা রেহাল নিয়ে কোরআন শরীফ আবৃত্তি করছে। ইচ্ছা হচ্ছে, এবং তারা আখতারুজ্জামান মণ্ডল বলছে যে আমি বুঝলাম যে এটা আনোয়ারের বউ। আচ্ছা, এবং আনোয়ারের বউ এটা কেন করলো, যে একটা মহিলাকে ডিঙায় ঘরে ঢুকবে বা কোরআন শরীফ পাঠরত পবিত্র গ্রন্থ পার হয়ে ঘরে ঢুকবে, যেন তার ঘরে আশ্রয় দিছে মুক্তিযোদ্ধাদের, এই দায়িত্ব তার, তাদেরকে রক্ষণাবেক্ষণ করার। পাকিস্তানিরা আসলো, ওনারা আসছে মাঝরাতে, তখন বাড়ির কামলারা ঘুমাচ্ছিল, কাজের লোক। তারা এসে প্রথমে কাজের লোকদের মারলো, মুক্তি কিদার হ্যাঁ, তো ওরা তো এমনিও জানে না। তারপর আনোয়ারকেও মারলো, আনোয়ারও কিছু বললো না। পরে পাকিস্তানিরা চলে গেল। এখন আখতারুজ্জামান মণ্ডল বলছে যে কামরুল ভাই, গল্পটা যদি এখানে শেষ করতে পারতাম আমার খুব খুশি লাগতো, কিন্তু গল্পটা এখানে শেষ হয়নি। কোন কুলাঙ্গার যেন পরের দিন পাকিস্তানিদের খবর দিল যে ওই বাড়িতে আসলেও মুক্তি বাহিনী ছিল, এবং পরের দিন তারা এসে আনোয়ারের বউকে নিয়ে গেল, এবং সেই ছিল তার অগস্ত্য যাত্রা। এখন কথাটা হচ্ছে, এরকম হাজারো গল্প বলতে পারি যে জনগণ কিভাবে সম্পৃক্ত হলো। এই যে বঙ্গবন্ধুর ডাকে হোক, নিজেদের প্রয়োজনই হোক, স্বাধীনতা অর্জনের জন্য হোক, কিভাবে তারা, যার টাকা আছে সেই তো টাকা ধার দিতে পারে, যার অস্ত্র আছে, যার অভিজ্ঞতা আছে, যার সংগঠন আছে, যার প্রশিক্ষণ আছে, সেই তো আরেকজনের প্রশিক্ষণ দিতে পারে। কাজে এই বেঙ্গল রেজিমেন্ট তাদেরকে প্রশিক্ষণ দিল, তফাৎটা কিন্তু বিরাট। নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনীগুলো ছিল সীমান্ত এলাকায় ইন্ডিয়ার ভিতরে, আর অনিয়মিত বাহিনী যারা গণযোদ্ধা, তারা কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকে সেই পটুয়াখালীর আমুয়া থেকে আরম্ভ করে বাংলাদেশের আনাচা কানাচা কিন্তু এই গণযোদ্ধারা যুদ্ধ করছে। অর্থাৎ 9 মাস যে মুক্তিযুদ্ধকে জিয়ে রাখছে, সেটা এই গণযোদ্ধারা। গণযোদ্ধা আমরা সেই ব্যাপারে আর একটু শুনবো হারুন হাবিবের কাছে। আপনার নিশ্চয়ই পর হারুন হাবিব, আপনি যদি বলেন যে যেটি কামরুল হাসান ভূঁইয়া বলছেন, এই যে মুক্তিযোদ্ধারা যে গণযুদ্ধে পরিণত হলো এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা আমাদের নিয়মিত বাহিনীর সঙ্গে, এইটির বিশ্লেষণ আমরা করার চেষ্টা করছি, এবং এই মাস জুড়ে আমাদের এই আলোচনাটা থাকবে। আপনি আজকে যুক্ত হলেন, যদি একটু বলেন। আসলে মুক্তিযুদ্ধটা গণযুদ্ধে পরিণত হলো, আমি বোধহয় এইভাবে না বলে আমি বলি যে মুক্তিযুদ্ধটা পুরোটাই ছিল একটা গণযুদ্ধ। মূলত রাজনৈতিক সম্পৃক্ততায় বাংলাদেশের মাটিতে 25শে মার্চ থেকে যে প্রতিরোধ যুদ্ধটা শুরু হলো পাকিস্তানিদের বিরুদ্ধে, সেখানে একটা গণসম্পৃক্ততা আমরা ঢাকা শহরে এবং প্রত্যেকটা শহরে দেখতে পেয়েছি। রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা প্রতিরোধ করেছে, রাস্তায় প্রতিবন্ধক তৈরি করেছে, সামরিক যান যেন চলতে না পারে সেটা করেছে। কাজেই শুরু থেকে আমি বলবো একটা জনযুদ্ধে মানুষ সম্পৃক্ত হয়েছিল। এবং এবং আমি মনে করি যে পুরো 9 মাস ধরে যে যুদ্ধ চলেছে, এটা গতানৈতিকভাবে কোনো সমর কর্মকাণ্ড কেবল ছিল না। সাধারণ যুদ্ধগুলোতে যেরকম সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী আরেক সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়, সেটা ছিল না বাংলাদেশের এই মুক্তিযোদ্ধারা। সার্বিক অর্থে চরিত্রের দিক থেকে সাধারণ গণমানুষ এতে সম্পৃক্ত হয়েছিল। আমরা উনি যেটা বলছেন অবশ্যই সত্যি। বলেন বলেন। আমরা লক্ষ্য করেছি যে আমরা যখন এই যুদ্ধটা শুরু হলো, বেঙ্গল রেজিমেন্ট, পাকিস্তান সেনাবাহিনীতে যারা ছিল, তারা বাঙালি সদস্যরা বহু ক্ষেত্রে তারা বিদ্রোহ করলো, বিদ্রোহ করে তারা প্রতিরোধ করলো। আমরা আবার দেখেছি বহু জায়গাতে ছাত্র, সাধারণ মানুষ, বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ এবং সেদিনকার ইপিআর তাদের সাথে মিলে যুদ্ধে লিপ্ত হলো। কাজেই এই যে চরিত্রটা মুক্তিযুদ্ধের প্রথম থেকেই শুরু হয়েছিল, সেই চরিত্রটা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। আরেকটি জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি, আমার নিজের অভিজ্ঞতা দিয়েও বলতে পারি, কামরুল হাসান ভূঁইয়া বললেন তার নিজের অভিজ্ঞতা থেকে, আরেকজন অভিজ্ঞতা থেকে, আমার মনে হয় এগুলো প্রত্যেকেই জনযুদ্ধের চরিত্রটাকেই পরিস্ফুট করে। যেমন আমার মনে আছে, আমি 11 নম্বর সেক্টরের আমার যে সেক্টরটা ছিল, সেখানে মেজর তাহের অর্থাৎ কর্নেল আবু তাহের আমাদের অধিনায়ক ছিলেন। সেখান থেকে আমরা জানলাম যে বাহাদুরাবাদ যে আছে ঘাট, সেখানে রেলওয়ে ফেরি, হ্যাঁ, এক সময় বড় রেলওয়ে ঘাট ছিল, যেটা নর্থ বেঙ্গলের সঙ্গে যাতায়াতের মূল ব্যাপার। পাকিস্তান বাহিনী
যখন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এগুলো দখল করে বাহাদুরাবাদ ঘাটে যেতে একটা বড় ক্যাম্প স্থাপন করে, সেখান থেকে পুরো যমুনা নদীটা তারা কন্ট্রোল করার চেষ্টা করে এবং উত্তরবঙ্গ এবং এ বঙ্গের সাথে মূলত ওই বাহাদুরাবাদকে কেন্দ্র করে তারা একটা বড় ঘাঁটি তৈরি করে। একটা পরিকল্পনা হলো আমাদের 11 নম্বর সেক্টরে যে জামালপুর, ঢাকা থেকে ওই থেকে রসদ সৈন্যবাহিনী দেওয়ানগঞ্জ, ইসলামপুর দিয়ে যাতায়াত করে ওই রেল লাইন দিয়ে। যদি একটা ব্রিজ ওখান থেকে উড়িয়ে দেওয়া যায়, আমাদের মধ্যে এক্সপ্লোসিভের এক্সপার্ট অনেকেই ছিল, ইতিমধ্যেই তারা ট্রেনিং নিয়েছে। তারা আমরা সহ যখন এসে ব্রহ্মপুত্র নদের পাড়ে পৌঁছালাম, তখন জানা গেল যে নদীর ওপারে বেশ কিছু পাকিস্তানিরা এবং তাদের চররা আছে। কাজেই আর নৌকাও পাওয়া যাচ্ছিল না যে আমরা বিকেলের দিকে নদীটা পার হয়ে ওপারে কোথাও একটা আশ্রয় নেবো এবং গোপনে থাকবো। মজার ব্যাপার হলো, আমরা যখন এই নদীর পাড় দিয়ে অস্ত্রসহ ব্রহ্মপুত্রের পাড় দিয়ে ঘুরছি, গ্রামের অসংখ্য মানুষ আমাদের সাথে, বয়স্ক মানুষ, তারপর আপনার গরিব মানুষ, মহিলারা দেখছে। রাত হয়ে গেল এবং আমরা অনেককে খবর পাঠালাম যে কি করে কিছু নৌকো জোগাড় করা যায়, এটা দিয়ে আমরা নদীর ওপারে যেন পার হতে পারি। রাত্রে এর মধ্যে আমরা তো রাত্রে 8টা-9টা হয়ে গেল। এই গরিব মানুষগুলো নিঃস্ব গরিব, কারো কয়টা গরু আছে, কয়েকটা ছাগল আছে, একটা সামান্য জমি আছে, কিংবা কেউ বা কারো বাড়িতে কাজ করে খায়। এই মানুষগুলো কারো বাড়ির থেকে একটা মুরগি এনে, কিছু দুধ এনে, কারো বাড়িতে একটা ডিম এনে রান্না করলো, রান্না করে আমাদেরকে খাওয়ালো। আমরা যে এই যে তাদের একটা বাহিনী হিসেবে কাজ করছি, আমরা যে তাদের হয়ে কিছু করছি, এটা তাদের মধ্যে একটা আস্থা তাদের ছিল। আমরা সেই খাওয়া দাওয়া করে যথেষ্ট সমাদর পেয়ে আমরা রাতে নদী পার হলাম ওপারে। পরের দিন অন্য পথ দিয়ে আমাদের অপারেশনটা শেষ করে অন্য পথ দিয়ে আমরা সীমান্তের ওইদিকে চলে গেলাম। যাওয়ার সময়ই দেখলাম যে ওই গ্রামটাতে, প্রথমে বুঝতে পারিনি যে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, অনেক দূর থেকে দেখা যায়। আস্তে আস্তে শুনলাম যে বাড়িটাতে আমাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, ওই গরিব মানুষ, ওই বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকটা মেয়েকে নিয়ে গেছে, কয়েকটা ছেলেকে তারা হত্যা করেছে। আমরা যারা শহরে বসবাস করি, আমাদের অনেকেই যারা অনেকে চেনে মুক্তিযুদ্ধের লোক হিসেবে, আমরা নিজেরা মুক্তিযোদ্ধা দাবিও করি। আমরা তো ওই মানুষদের কথা কখনো মনে করি না যে মানুষগুলোর আশ্রয়, খাদ্য এবং নিরাপত্তা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কিছুতেই সম্পন্ন হতে পারতো না। কাজেই এই যে মানুষের সম্পৃক্ততা আমাদের মুক্তিযুদ্ধের সাথে প্রতিটি পদে, এটাই আমাদের মুক্তিযুদ্ধকে একটা মানে জনযুদ্ধে রূপান্তরিত করেছে, জনযুদ্ধের চরিত্রে এটাকে পরিস্ফুটিত করেছে। আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই, শুধুমাত্র মুক্তিযুদ্ধের 9 মাসে কিংবা তার আগে বা তারও পরে, এই সময় শুধুমাত্র, বা আমরা যে 9 মাসটাই ধরি, এটা শুধু সামরিক বা সশস্ত্র কর্মকাণ্ডই কি ছিল? এর মধ্যে কালচারাল অ্যাক্টিভিস্টরা যুক্ত হয়েছে। মুক্তিযুদ্ধ তো নানা ফ্রন্টে হয়েছে, আমাদের রেডিওতে গেছে, সংবাদপত্র গেছে, আমাদের রিফিউজি ক্যাম্পের মনোবলই করা হয়েছে, পলিটিক্যাল মোটিভেশন হয়েছে, সব ফ্রন্টে হয়েছে। তবে সশস্ত্র কর্মকাণ্ডে যে মুক্তিযুদ্ধ, তার আলাদা একটা ডাইমেনশন আছে, সে কারণে আমরা এই কথাগুলো বিশেষ করে বলি। কাজেই আমি মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধটা যথার্থ অর্থে একটা জনযুদ্ধ, যে যুদ্ধের মূল নিয়ামক শক্তি এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আমরা আমাদের সশস্ত্র বাহিনীর থেকে যারা পাকিস্তান বাহিনীতে ছিলেন, তাদের একটা ব্যাপক অংশ এখানে যোগদান করেছে, পুলিশ যোগদান করেছে, তখনকার ইপিআর যোগদান করেছে। কিন্তু আমরা যদি পুরো ইন টোটালিটিটা দেখি যে মুক্তিযুদ্ধে কারা কারা জয়েন করেছে, আমরা দেখতে পাবো একটা ব্যাপক সংখ্যক, প্রবল সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ, এবং তারা কিন্তু গ্রামগঞ্জের মানুষ। এবং আমার সাথেই আমরা যার সাথে লড়বার, একসাথে যুদ্ধ করবার ট্রেনিংয়ের সুযোগ হয়েছিল, গ্রামের কৃষক, অফকোর্স তরুণ, এবং এরা
মুক্তিযুদ্ধে এদের যে পলিটিক্যাল মোটিভেশনটা কিন্তু এসছে আপনার একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এর ফলশ্রুতিতে। সেটা তাদেরকে উদ্বুদ্ধ করেছিল। উদ্বুদ্ধ করেছে, পরিবেশটাকে উদ্বুদ্ধ করেছে, পাকিস্তানি নির্যাতন, পাকিস্তানি নিষ্পেষণ এবং এগুলোর প্রচার মানুষকে জাতীয়তাবাদী ভূমিকা উজ্জ্বল করেছে। কাজেই এই যে গ্রামগঞ্জের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের তো মূল নেওয়া আমি যতটুকুন বুঝতে পারি, আমি যতটুকুন জানি, কাজেই এখানে এই যুদ্ধকে কেবলমাত্র সামরিক কর্মকাণ্ড তো বটেই, ছাড়া তো যুদ্ধ হয় না, কিন্তু এই যুদ্ধের গণসম্পৃক্ততা এত বেশি যার ফলেই এটা একটি জনযুদ্ধ সত্যিকার অর্থে। এই বিষয়ে আমরা আরো কথা বলবো, আপনারা থাকুন আমাদের সঙ্গে। বিরতির পর ফিরে এসে আমরা আবার শুনবো কামরুল হাসান ভূঁইয়া এবং হারুন হাবিবের কাছ থেকে। থাকুন আমাদের সঙ্গেই। আমন্ত্রণ আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে। আমরা কথা বলছি কামরুল হাসান ভূঁইয়া এবং হারুন হাবিবের সঙ্গে। কামরুল হাসান ভূঁইয়া, আপনি যদি একটু আমাদেরকে বলেন, যেটি হারুন হাবিব বলল যে মানুষ যে উদ্বুদ্ধ হয়েছিল আগের একটি রাজনৈতিক সংগ্রামের পটভূমিতে, আপনি বারবার বলছিলেন যে সশস্ত্র বাহিনীর যারা যোগ দিলেন আমাদের পাকিস্তানি সেনাবাহিনী থেকে এসে, তাদের অনুপ্রেরণাটা কোত্থেকে এলো? তার আগে আমি বলতে হয় বলেন যে দেশপ্রেম তো একটা বায়বীয় জিনিস, এটা আবেগের জিনিস, এবং আবেগের জিনিসগুলো কখনো দেখা যায় না। ভালোবাসা কীরকম ছবি এঁকে দেখানো যায়? কষ্টটা যে আমি পাইলাম, আমার কষ্টটাকে একটা মডেল বানিয়ে দেখানো যায়? আমি কতটুকু আনন্দ পাইলাম সেটাকে একটা আকৃতিতে দেখানো যায়? আবেগের জিনিসগুলো কখনো দেখা যায় না। দেশপ্রেমে এরকম একটা বায়বীয় আবেগ, সেই আবেগটা ইউনিফর্ম আর ইউনিফর্ম ছাড়া এর মধ্যে কোনো তফাৎ নাই। আবেগটা কার মধ্যে কতটুকু? যেমন আমি বলি আমি তো দীর্ঘদিন ইউনিফর্মে ছিলাম, কিন্তু যুদ্ধ করেছি ছাত্র হিসাবে। আমি বলি যে একটা, মনে করেন আমি 4 বেঙ্গল রেজিমেন্টে, 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাই, 4 বেঙ্গল যুদ্ধে যাচ্ছে, একজন লেফটেন্যান্ট বা একজন নায়ক যদি বলে যে এইসবে আমি বিশ্বাস করি না, আমি নাই, তার ইউনিটের লোকজন মেরে ফেলবে। যেমন 3য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে মেজর নিজাম, বাঙালি অফিসার, উনি বিয়ে করেছিলেন চট্টগ্রামের এক বিহারি পরিবারে। তো ওনার পরিবার ছিল রংপুর ক্যান্টনমেন্টে, আর উনি 2 কোম্পানি কমান্ড করছিলেন ঘোড়াঘাটে, দিনাজপুরের ঘোড়াঘাটে। তো উনি বারবার 2বার অ্যাটেম্প্ট করছিলেন চট্টগ্রাম রংপুর সেনানিবাসে ফেরত যেতে। সৈনিকরা বললো যে স্যার আপনি আমাদের কমান্ডার, আপনি চলে গেলে তো স্যার আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। পরবর্তীতে পার্বতীপুরে পাকিস্তানিদের উপরে আক্রমণ করা হয় এবং সেখানে আমাদের প্রচুর হতাহত হয় এবং বাঙালি সৈনিকরা ওনাকে মেরে ফেলে। এবং সেটা দেখে লেফটেন্যান্ট মোকলেস এবং ক্যাপ্টেন আশরাফ, ওনারা 3য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, ওনারা চিন্তা করলেন যে এখানে নিরাপদ না, নিজের ইউনিটি নিরাপদ না। ওনারা পরে 2 সেক্টরে যায় জয়েন করলেন, সেই কাহিনী আলাদা, সেই কাহিনীতে যাব না। কথাটা হচ্ছে দেশপ্রেমটা কীরকম। যেমন হাদিউজ্জামান নামে একটা ছেলে, সে সয়েল সায়েন্সে পড়তো, 3rd ইয়ারে অনার্স, SM হলের রেসিডেন্সিয়াল ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা ইউনিভার্সিটি। সে একদিন নকশি বিওপি আক্রমণ হয় 4 অগাস্ট ভোরবেলা। ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী, পরবর্তীতে মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম মারা গেছেন। ওনাকে এসে বলছেন যে স্যার সুবাদার সাহেব আমার শাস্তি দিছে। কারণ সুবাদার সাহেব তখনও তার দীর্ঘদিনের যে ইউনিফর্মের ইতিহাস, মাস গেলে টিপসই দিলে বেতন পাওয়ার ইতিহাস, কোয়ার্টার থাকবে, ফ্যামিলি থাকবে, বেতন পাবে, রেশন পাবে, সে তো ওই ফ্রেমের বাইরে যেতে পারছে না। হুকুম দিলেই তো ফ্রেমের বাইরে যেতে পারছে না, তার মজ্জাগত হয়ে গেছে সেটা। এবং তারা বলতো যে আপনারা ছাত্ররাই তো দেশে গন্ডগোল লাগছেন, আগে বাড়েন, সমাধান করেন গিয়া, এখন ফ্যামিলি নাই, রেশন নাই, বেতন নাই, বেতনের ঠিক নাই, ইউনিফর্ম নাই, এগুলো এই গঞ্জাম আপনারা মিটান। অ্যাটিটিউডাল ডিফারেন্স দেখতে পাচ্ছ বিরাট। সে তো অভ্যস্ত, কোয়ার্টার থাকবে, ফ্যামিলি থাকবে, রেশন থাকবে, বেতন থাকবে, ইউনিফর্ম থাকবে। কিন্তু এই লোকটা যখন আস্তে আস্তে জনগণের কাতারে এসে যায়, তুমি তো তাকেও প্রশংসা করতে হবে। যখন সুবাদার মেজর কাজী আব্দুল মজিদ বীর প্রতীক মারা গেছেন, এই টঙ্গীর বোর্ড বাজারে থাকতেন, আমার এই বুড়া মানুষটা চোখের পানি, 93 বছর বয়স, চোখের পানি ফেলে বলতেছে যে স্যার এই ছোটো ছোটো ফোলাগুলা 6 সপ্তাহ ট্রেনিং দিছি, পিঠে হাত বুলাইয়া যুদ্ধে পাঠাইছি, বাবারে যা, আধা ঘন্টা পরে এগুলো লাশ আমি কবর দিছি স্যার। হামাও করে কাঁদতেছে। তো তোমার সেই পানিগুলো তো তোমরা দেখো নাই,
তোমরা কেন আলাদা করছো? নিয়মিত বাহিনী অনিয়মিত বাহিনী কেন আলাদা করছো? এই অনিয়মিত বাহিনীর এই যে গৃহস্থঘরের কামলা, নৌকার মাঝি, 8 পাস ছেলে, তারাই তো সাব সেক্টর কমান্ডার, সেক্টর কমান্ডারের কাছে যায় বলছে, স্যার আমি আপনার অধীনে আমাকে ন্যস্ত করছি এবং আপনি যেভাবে আদেশ করেন সেইভাবে যুদ্ধ করে মরতে হবে, নির্দ্বিধায় প্রাণ দিব স্যার। তো কাজে আমরা তো আলাদা না। আমরা জনযুদ্ধ কেন বলছি? জনযুদ্ধ এই জন্য, আর্মি ছিল কত, যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে কথার কথা 1,20,000, তো এই 30-32,000 ছিল বড়জোর ইউনিফর্মের লোক, মানে আর্মি, ইপিআর, আনসার, পুলিশ, মানে ইউনিফর্মের লোক। বাকি তো সবই ছিল গণযোদ্ধা। কাজে তা না। যখন হাদিউজ্জামান বললো যে স্যার সুবেদার সাহেব আমাকে শাস্তি দিছে, বলে কেন শাস্তি দিছে বাবা? বলে স্যার আমাকে লেট্রিন খোদাই করার ওয়ার্কিং দিছে। তখন জেনারেল আমিন, মানে তখন ক্যাপ্টেন আমিন, উনি বুঝে নেই, বললো বাবা লেট্রিন তো কারো না কারো খুঁড়তে হবে, কারণ এটা তো সবাই ব্যবহার করবে, তোমার যে নাম যদি এসে থাকে এটাতে তোমার মনে কিছু করার নাই। বলে না স্যার আমার ইচ্ছা করে দিছে। বলে কি করে ইচ্ছা করে দিল? কয় স্যার তখন তো তোমরা তো জানো যে তখনকার দিনে সুবেদার সাহেব ওই 2 পাসও ছিল না, কাগজে কলমে লেখায় আনতো 8 পাস, আসলে 2 পাসও ছিল, লেখাপড়া কিছু জানতো না। তো সুবেদার সাহেব যখন রাইফেল ট্রেনিং দিচ্ছে, রাইফেলের ট্রিগার থাকে একটা, ট্রিগারটা টানলে পরে ট্রিগারটা আবার যে সামনে যায় একটা স্প্রিং থাকে, ট্রিগার স্প্রিং, এবং ট্রিগারের চারিদিকে একটা গার্ড থাকে যেন অন্য কিছুর সাথে ধাক্কা লেগে ফায়ার না হয়ে যায়। তো ট্রিগার স্প্রিং এবং ট্রিগার গার্ডকে মিলাইয়া বলা হয় ট্রিগার গ্রুপ। তো সুবেদার সাহেব রাইফেল ট্রেনিংয়ের সময় বলতেছে টাইগার গ্রুপ। তো হাদিউজ্জামান বললো যে সাহেব এটা টাইগার গ্রুপ হবে না, এটা ট্রিগার গ্রুপ হবে। যেহেতু অন্যান্য সিভিলিয়ানদের, অন্যান্য বেসামরিক গণযোদ্ধাদের সামনে বলছে, তার ইজ্জতে লাগছে। আপনি আমার রাইফেল শিখান, আমি এত বছর চাকরি করছি, আমার যত জুম্মায় 7 দিন হয়েছে না আপনার মুক্তিযুদ্ধের বয়স, আপনি আমার রাইফেল শিখান, আমি মার পেটের থেকে রাইফেল নিয়ে জন্ম নিয়েছি, আপনি আমার রাইফেল শিখান। এই জন্য স্যার আমার শাস্তি দিয়েছে। এই হাদিউজ্জামান আমাদের মুক্তিযুদ্ধে 68 জন বীর উত্তম, এর মধ্যে 9 জন হচ্ছেন গণযোদ্ধা। হাদিউজ্জামান সেই কামালপুর যুদ্ধে 4 আগস্ট তাকে ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী তার সাহসিকতার জন্য তাকে বীর উত্তম উপাধি দেয়, 9 জনের মধ্যে একজন। কাজেই আমি কখনো এই বিভাজনে আমি কখনো নাই, প্রশ্ন ওঠে না ভাগ করার। আমি এই একই দেশের জন্য, একই স্বাধীনতার জন্য যে যেভাবে পারছে সে সেভাবে অবদান রাখছে। অল্প কিছু নষ্ট ডিম ছাড়া, যেগুলা এই মুসলিম লীগ, শান্তি কমিটি, রাজাকার, আলবদর কি বলো, এই নষ্ট কয়টা ডিম ছাড়া আমরা সবাই তো যুদ্ধ করছি। আমি একটা ছোট্ট কথা বলি। আমাকে আমার সেক্টর কমান্ডার বললো যে মেজর কামরুল, তখন বললো কামরুল এই কোম্পানিগঞ্জ থেকে নবীনগর রাস্তাটা পাকা করতেছে, ওটা যেন পাকা করতে না পারে, ওইটা দেখো। তাহলে আমি যদি এটা পাকা করে রাস্তা 2 পাশ থেকে রাজাঘাট তৈরি হবে, তারপর আমাদের যে ইন্ডাকশন রুট মেঘনা নদীতে ওইটা বন্ধ হয়ে যাবে, প্লাস নবীনগর এখন যেহেতু নৌপথ ছাড়া পথ নাই, ওখানে আর্মি যায় নাই, এখনও মুক্ত, ওইটা আর মুক্ত থাকবে না। কাজে এটা বন্ধ কর। আর 2 নম্বর কাজ হচ্ছে, যখন বলবো তখন ময়নামতি দাউদকান্দি রাস্তা ডিসরাপ্ট করে দেবে। তার জন্য আমাকে প্রচুর এক্সপ্লোসিভ, প্লাস্টিক এক্সপ্লোসিভ, জেলেটিক এক্সপ্লোসিভ দেওয়া হলো। সংক্ষেপ করে বলি, তো আমি একসময় অর্ডার পেলাম ময়নামতি রাস্তা করার জন্য। আমি অনেক দূরে, প্রায় 30 মাইল দূরে। আমি সন্ধ্যাবেলায়, আমি এলাকা চিনি না, আমি গ্রামের ছেলে না, বাট ছেলেরা তো চিনে, ওরা তো এলাকার ছেলে। গেলাম, যেখানে টার্গেট, যেখানে অ্যাম্বুশ করব, তার মাইল 3 দূরে একটা গ্রামে গরিব বাড়িতে আশ্রয় নিলাম। তো প্রথমে কিছুক্ষণ ঘুমাইলাম, তারপরে ওই যে কাদামাটি ঢুকে ব্যারেলের মধ্যে, ব্যারেলগুলো পরিষ্কার করতে হলো, ম্যাগাজিন লোড করতে হলো। তো সন্ধ্যাবেলায় যাত্রার আগে ছেলেদেরকে আমরা 22 জন ছেলে দাঁড়া করালাম। দাঁড়া করে দেখলাম যে এনার্গা টাকার কাছে, এনার্গা লঞ্চার তার সাথে আছে কিনা, কারণ একজনের কাছে এনার্গা আর একজনের কাছে লঞ্চার, যুদ্ধের সময় কে কারে খুঁজবে। তো এগুলো সব দেখতেছি। এর মধ্যে গ্রামের লোকজন মাথা গুনতেছে 1, 2, 3, 4। আমি অবাক হলাম, বলে এটা তো গ্রামের নিয়ম। আমার বললো স্যার ভাত রান্না লাগছে, খাইয়া যান। মানে কতজনের ভাত রান্না করেছে সেটা? না, আমি একটু অবাক হলাম। আমি বললাম যে এখন খাবো না, কেন আমি তো জানি দৌড়াদৌড়ির যুদ্ধ, ভাত খেলে হবে না। তো যুদ্ধ করলাম, যাই হোক যুদ্ধের কথাটা বাদ দিলাম। যখন ফেরত আসলাম তখন ফজরের আজান পরে নাই, কিন্তু এসে থেকে গ্রামে হারিকেন টারিকেন, কুপি টুপি নিয়ে, অর্থাৎ গোলাগুলি শূন্য, গ্রামের মানুষ বুঝছে যে আমরাই করছি, সব সজাগ। তো আমাদেরকে ভাত দিছে, আমরা হাতও ধোয়ার
তখন এত খিদা হাতও ধুইনি, খাইতে বসছি। খাওয়ার পরে গ্রামের লোকজন জিজ্ঞেস করছে, স্যার কয়টা পাঞ্জাবি মারলেন, কয়টা গাড়ি হালাইলেন? ওদের কাছে একটা বিরাট অহংকারের জিনিস। তুমি একজন ডাক্তার, একজন রুগীকে বাঁচালো, তুমি কৃতজ্ঞতায়, কিন্তু সে তো এরকম প্রতিদিনই কত রুগীর চিকিৎসা করছে। তো আমি বিরক্ত হলেও জবাব দিচ্ছি। এর মধ্যে দেখি বেড়ার ফাঁক দিয়ে মেয়েরাও খুব আগ্রহ করে শুনছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। এক পর্যায়ে মাঝবয়সী এক লোককে বললাম যে, আচ্ছা ভাই, কালকে যখন যুদ্ধে যাই আপনারা যে পিছন থেকে মাথা গুনলেন কেন? কই স্যার, আমরা গুণ না দেখলাম আপনারা 22 জন যান, যদি 2-1 জন কম আসেন ফেরত না আসে। তুমি প্রণোদনাটা দেখো, সবাইকে যে যুদ্ধ করতে হবে তা তো না। ওগুলো স্যার, যতক্ষণ আপনারা ফেরত না আইছেন এই গ্রামের সমস্ত মেয়েরা যায় নামাজে, নফল নামাজে ছিল স্যার। তো সেই দিন আমরা শোধ করব কোথায়? যার জন্য আজকেও যখন রাষ্ট্র ক্রান্তিতে আমরা নিমজ্জিত হই, আমরা 71-এর ঐক্যের কাছে ফেরত যাই। সেই জন্যই আমাদের এই আয়োজন, সেই জন্যই উপসংহারে যাওয়ার চেষ্টা, সেই জন্যই মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা। ডিসেম্বরের বিজয়, তার আগেই নভেম্বরে শুরু করেছি আমরা, এবং চলবে এই পুরো মাস জুড়ে প্রতি শুক্র এবং শনিবার 10টায়। আমরা কথা বলছিলাম কামরুল হাসান ভূঁইয়ার সঙ্গে। আমরা একটু জানতে চাইবো হারুন ভাই আপনার কাছে, যেমনটি বললেন কামরুল হাসান, যদি একটু স্মৃতিচারণ করেন, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। আপনি একটু এরকম একটি যুদ্ধের স্মৃতি শুনতে চাই আমরা। দেখুন, আমার মূলত আমি একটা মানে বিশেষ রণাঙ্গনের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম মানে বেশিরভাগ সময়। আর মুক্তিযুদ্ধের সময় আসলে আমার 2 ধরনের কাজ ছিল। একটা তো সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করা একজন খুব নগণ্য গেরিলা যোদ্ধা হিসাবে। আরেকটা ছিল যে যেহেতু আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শেষ পর্বের এমএ ছাত্র ছিলাম, সাংবাদিকতার প্রতি আমার একটা আলাদা ব্যাপার ছিল। এবং আমি যুদ্ধের ঠিক প্রথম দিকেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং জয় বাংলা পত্রিকার আমি ওই যুদ্ধ রণাঙ্গন সংবাদদাতা 11 নম্বর সেক্টরের, তখন জুলাই মাসে হয়ে গেছে, আমি হই। যার ফলে দুটো যুদ্ধ হয়েছে। যার ফলে কখনো কখনো আমি আমার যে রণাঙ্গন কামালপুর, তার বাইরেও আমাকে অনেক জায়গায় যেতে হয়েছে, রৌমারি বলুন এবং আগরতলা পর্যন্ত আমাকে ট্রাভেল করতে হয়েছে। তো আমার একটা জিনিস আমার কাছে স্মৃতি, আসলে মুক্তিযুদ্ধের পুরোটা সময়ই তো যারা যুদ্ধ কর্মকাণ্ডে যুক্ত ছিল তাদের একটা বড় স্মৃতি। বিশেষ করে আমরা যারা সিভিলিয়ান, আমাদের যাদের যুদ্ধের কোনো রকম অভিজ্ঞতা ছিল না এবং যুদ্ধ হবে এরকম কোনো ব্যাপারও প্রস্তুতিও যাদের ছিল না, এবং মাত্র কয়েকদিনের ট্রেনিংয়ে শুধুমাত্র মনোবল, আমি নয় শুধু, আমার মতো যারা সাধারণ বেসামরিক এর থেকে যুদ্ধে এসছে, তারুণ্য থেকে, তাদের প্রত্যেকেরই একই ধরনের অভিজ্ঞতা। আমার কামালপুরের যুদ্ধের একটা স্মৃতি বলি, আসলে সেটা হচ্ছে 14ই নভেম্বর। তখন মেজর তাহের আমাদের অধিনায়ক, উনি কয়েক মাস আগেই এসছেন ইয়ের থেকে, পাকিস্তান থেকে পালিয়ে, অ্যাবোটাবাদ থেকে পালিয়ে কাশ্মীর, আফগানিস্তান হয়ে তারপরে যুদ্ধে যোগদান করেছেন। তারপর আমাদের এখানে এসে 11 নম্বর সেক্টরে অধিনায়ক হয়েছেন। তো আমি যেহেতু একাধারে মুক্তিযুদ্ধের আমাদের এলাকার রণাঙ্গন সাংবাদিক, অন্যদিকে আবার একজন গেরিলা যোদ্ধা, তো আমি তাহের ভাইয়ের সাথে আমি যখন যে ফ্রন্টে যেখানে যেতেন আমারও যাওয়ার সে সুযোগ হয়েছে। তো আমি জানলাম যে 14 নভেম্বর রাতে একটা বড় ধরনের অপারেশন হবে। তো কামালপুরটা এমন একটা জায়গাতে আছে যেখান থেকে এতে যদি ওভাররান করা যায় পাকিস্তানি পোস্টটাকে, আমরা এখান থেকে বকশীগঞ্জ, শেরপুর, জামালপুর হয়ে টাঙ্গাইল, ঢাকার পথে, আর এটা কর্নেল তাহের এবং সে সময়ে যারা ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যে যুদ্ধ নিয়ে যাদের আলোচনা হয়েছে, তাদের এই স্ট্র্যাটেজিটা তারা করেছিল। তো যাই হোক, সেদিন আমি যুদ্ধে আমি এবং লেফটেন্যান্ট মান্নান ছিল তখন আমাদের আরেকজন, পরে কর্নেল মান্নান হয়েছিলেন, আর আবু সাইদ কর্নেল তাহেরের ইমিডিয়েট ছোট ভাই, আমরা 3 জন কামালপুর, ধানোয়া কামালপুরের পেছন দিয়ে এসে, এখানে একটা গ্রাম আছে, একটা
আক্ষেতের মধ্যে আমরা পজিশন নিলাম এবং এক একজন এক এক জায়গায়, মানে আমরা মাত্র মানে সবাই এক একজনের জায়গা নির্ধারিত। আমার কাছে স্বাধীন বাংলা বেতারের স্টেন গানটা সহ স্বাধীন বাংলা বেতারের জন্য আমার একটা দিয়েছিল টেপ রেকর্ডার, ওই সাউন্ড টাউন্ড কেন টেপ রেকর্ডার না নিলেও পারতাম, কিন্তু কেন যেন আছে আর কি আমার কাছে। আড়াইটারও পরে বোধ হয় রাত, তখন একযোগে আক্রমণ হবে, আর্টিলারি সাপোর্ট আসবে, সেটা আমরা পরে জানতে পেরেছি। ওখানে ওয়াকি টকি ব্যবহার করা হচ্ছে। আসলে মহেন্দ্রগঞ্জ বা মেঘালয়ের ওই এলাকাটা কিন্তু খুব আমাদের যুদ্ধের মানে আধুনিক সরঞ্জাম খুব কম, যেমন অন্যান্য জায়গায় যেটা হয়েছে, আগরতলায় হয়েছে, কলকাতার কাছে এই দিকে যশোর হয়েছে, এখানে কিন্তু যাতায়াতের ব্যাপারটাও অন্যরকম ছিল। বাইরের সংবাদপত্রের লোকরাও খুব বেশি একটা আসতো না, পরের দিকে এসছে, প্রথম দিকে আসেনি। একযোগে যখন গুলি শুরু হলো জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে, বিভিন্ন কাট আপ পার্টি করা হয়েছে, বক্সিগঞ্জ যেন চলে যেতে পারে, একসাথে গুলি চলল, তখন সবাই জয় বাংলা স্লোগান দিল। অন্ধকার রাত একদম, পাকিস্তানরা বুঝতেই পারেনি যে তাদের উপর এত বড় একটা অ্যাটাক করা হবে। এবং এই অ্যাটাকে এমন অবস্থা হলো যে আমি কখন যেন আমার এই গোলাগুলির মধ্যে টেপ রেকর্ডটা আমার চালু হয়ে গেছে, এই কি বিভৎস শব্দ, মানে সাউন্ড। আর রাত শেষ হয়ে গেল প্রায়, থেমে থেমে চারদিক থেকে অ্যাটাক করো, 3 দিক থেকে। সকালে ওই ওয়াকিটকিতে, মান্নানের কাছে ওয়াকিটকি আছে আমার সাথেই, হঠাৎ করে একটা সাউন্ড এলো যে ভাইজান ভাইজান বলে একটা শব্দ। আমরা সে রাতে আমাদের অধিনায়ককে কর্তা কোড নেমে ডাকা হতো, কর্তা নিচ্ছে, বাংলায় দিচ্ছে। একটু পরে দেখা গেল যে শোনা গেল বেলাল, ওই তাহেরের একেবারে ছোট ভাই যে বেলাল, হ্যাঁ এখন এমপি বেলাল, হ্যাঁ, ও চিৎকার দিয়ে ওই ওয়াকি টকিতে কাঁদছে যে উনি আহত হয়ে গেছে। আমাদের মিজান বলে এক বন্ধু ছিল, ওই ফার্স্ট এসএসএ বোধ হয় সে হয়েছিল, লেফটেন্যান্ট হয়েছিল, তার নামে একটা কোম্পানি ছিল। ওই কোম্পানিটা আমাদের অধিনায়কের সাথে কন্ট্রাক্ট বিচ্ছিন্ন হয়ে যায় সকালের দিকে, একদম আর্লি মর্নিংয়ে। তখন তাহের সাহেব এতগুলো ছেলে নিয়ে এসে ভিতরে কোথায় ঢুকে পড়লো, কি হলো না হলো উনি দেখার জন্য সাথে কয়েকজনকে নিয়ে যায়। এই তখন একটা মর্টার এসে তার আঘাত করে, যেটা আমরা সকলেই জানি, একটা পা বিচ্ছিন্ন হয়ে যায়। বেলাল, তারপরে আমাদের কয়েকজন, আমাদের সুজা, এরা কয়েকজন মিলে এদেরকে, তাহের ভাইকে নিয়ে সীমান্তের উপরে চলে যায়। এই খবরটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে যায় চারদিকে। আমরা অবধারিত, হ্যাঁ অবধারিত যে সেদিন কামালপুরে পতন ঘটছে, আমরা দখল করে ফেলবো, এটা করব সেটা করব। দুর্ভাগ্য সেটা হলো না। সব রণভঙ্গ দিয়ে সব সীমান্তের ওপারে মহেন্দ্রগঞ্জে থানার সামনে তো যে দেখি যে তাহের ভাই, আমি তাহের ভাইকে বলি এই কারণে আমরা সেভাবে বুঝলাম, ওনাকে রাখা আছে। ডাক্তার রায় বলে আমাদের এক বন্ধু আছে, সে যে আমাদের 11 নম্বর সেক্টরের আপনার যুদ্ধ, ওই মানে আমাদের একটা হাসপাতালের ডাক্তার ছিল, সে চেষ্টা করছে। কর্নেল মুখার্জি বলে ভারতীয় এক সেনাবাহিনীর লোক, সে এর মধ্যে চলে এসছে। তার ভাইয়ের একটা পা মানে ঝুলছে আর কি ইয়ের মধ্যে, কাটলো, ওই যেটা ঝুলছিল, হ্যাঁ ওর কাটলো তো ইয়ের মধ্যে, তখন কাটেনি, পরে কেটেছে। তারপরে এটাকে যখন নিয়ে যাবে তখনও তার পুরো সেন্স আছে, কারণ তাহারের তখনও পুরো সেন্স, এবং কথা বলছেন, রক্তপাত হচ্ছে, অনেকে ই করে দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে আছেন। এবং উনি সবাইকে বলছেন যাও তোমরা, গো ব্যাক বলছে, ওখানে মানে যুদ্ধ যেন না থামানো চলে। হাসতে হাসতে বলল, কি হাবিব, আমার এখনো মনে আছে, ওরা দেখো আমার হেডে মাথায় লাগাতে পারেনি, পায়ে, বাঁ পায়ে লাগে গেছে, নানান কিছু বললো টুললো। এগুলো আমি ওই মানে আমার সেই অধিনায়কের সেই দৃঢ়তা, তারপর তার সেই সাহস, সেই দুঃসাহস আজও আমার কাছে খুব মনে হয়। যাকে আমাদের মুক্তিযুদ্ধোত্তর কালে নানান সংকটে তার মতো একজন দেশপ্রেমীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, মনে পড়ে খুব। আমাদের সামনে ৭ নম্বর, নিশ্চয়ই সেগুলো আমরা পরবর্তী আলোচনায় আসবো। দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা শুনছি মুক্তিযুদ্ধের স্মৃতি এবং জনযুদ্ধের বিশ্লেষণ। ফিরবো বিরতির পর।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমরা আছি আমাদের বিষয় মুক্তিযুদ্ধ জনযুদ্ধ 1971 নিয়ে আমরা আসি। সামনে ডিসেম্বর মাস, সেই জন্য আমরা আলোচনা শুরু করেছি নভেম্বরে, পুরো নভেম্বর চলবে আমাদের এই আলোচনা। আমাদের সঙ্গে আজকে আছেন অবসরপ্রাপ্ত মেজর কামরুল হাসান ভূঁইয়া এবং হারুন হাবিব, সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব। কামরুল হাসান, আপনি যদি বলেন একটা যুদ্ধের স্মৃতি আপনি আমাদেরকে বলেছেন বিরতির আগে। আমার একটা সুবিধা কি, আমি 46 বছর কাজ করি তো মুক্তিযুদ্ধ নিয়ে। জীবনে আওয়ামী, বিএনপি, ব্যবসা বাণিজ্য কিছুই করি নাই, করার প্রয়োজনও হয় নাই, আর আমার ইচ্ছাও হয় নাই। আমি আমার 2 মেয়েকে বলেছি যে মা, আমার মৃত্যুর পরে তোরা স্ফীতবক্ষে দাঁড়ায় বলবি যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, একটা জীবন মুক্তিযুদ্ধের উপরে কাটিয়ে গেছেন। কাজে কেউ বলতে পারবে না যে আমি মুক্তিযুদ্ধ ছাড়া অমুক মিটিংয়ে, অমুক ক্লাবে তাস পিঠে খেলছি, অমুক জায়গায় মদ খাইছি, আমি আর কোথাও যাই না। কিন্তু সেই আমার সুবিধা হচ্ছে যে আমাদের জন্য কি বলেন এখন পরবর্তী প্রজন্মের জন্য? পরবর্তী প্রজন্মের জন্য আমার তো বলার আছে, কিন্তু গ্রহণ করার লোক নাই তো। আমি বিতরণ করার জন্য সংগ্রহ করেছি, আমার ভান্ডার বিশাল। আমি এখন যেমন বলছি যে আমরা সালদা নদী, এখন সালদা নদীতে চিনাইতে হবে। সালদা নদী হচ্ছে আখাউড়া থেকে যে রেল লাইনটা কুমিল্লা হয়ে চট্টগ্রাম যায়, তার আখাউড়ার পরে হচ্ছে গঙ্গাসাগর, তারপরে ইমামবাড়ি, তারপরে কসবা, তারপরে মন্দাবাগ, তারপরে সালদা নদী, তারপরে রাজাপুর, তারপরে ফকিরহাট, তারপরে কুমিল্লা। তাহলে আমরা পেলাম। এখন সালদা নদী জায়গাটা হচ্ছে যে ছোট্ট একটা খরস্রোতা পাহাড়ি নদী, ওই নদীটার নাম সালদা নদী, ওই নদীর নামে এলাকাটার নামও সালদা নদী। ওখানে একটা লোকাল রেলওয়ে স্টেশন আছে, রেল স্টেশনটার নামও সালদা নদী। তো এই পাশে 30th পাঞ্জাব, নদীটার এই পাশে 30 পাঞ্জাব রেজিমেন্টের ডিফেন্স, একদম পাক বাহিনীর, একদম ট্রেঞ্চ করা ওটা। আর ওই পাশে আমরা 4 বেঙ্গল। তো আমরা ওদের কথাও শুনতে পাই, ওদের সাথে কথা বলিও। ওরা কখনো চিল্লাচ্ছে সালা মালাউনকা বাচ্চা, সালা ইন্দিরাকা বাচ্চা, সালা বিশ্বির যত গাড়ি আছে। আবার কিছুক্ষণ পর হয়তো গ্লাস তুলে বলবে চা পিয়েগা ভাইয়া, চা পিয়েগা। তো আমাদের পোলাপাইন বাংলায় মাশাআল্লাহ সুন্দর সুন্দর যত গালি আছে সবই দিতেছে, আবার ফায়ারিংও হচ্ছে। এর মধ্যে সাধারণত বেসামরিক লোকজনের যে বাড়িঘর, তারা বাড়িঘর ত্যাগ করে ফেলছে, কারণ গুলিটা আমাকে করলে, গুলিটা আমাকে না লাগলে তো যাই আধা মাইল দূরে যায় কোথাও লাগবে। কিন্তু একদিন দেখা গেল যে একটা 16-17 বছরের মেয়ে একটা কলস নিয়ে যাচ্ছে। তো আমার ট্রেঞ্চের 3-4টা ট্রেঞ্চ পাশেই একটা ছেলে মেয়েটাকে বলল যে তুমি আমাদেরকে, তখন তো মানুষের টিউবওয়েল নাই, ট্যাপ নাই গ্রামের মধ্যে, প্রত্যন্ত এলাকা, 1 কলস পানি না দাও। তো যেহেতু পাহাড়ি এবং খরস্রোতা নদী, এই ডালপালা ময়লা ভাসমান যতগুলো ভেসে যাচ্ছে, তো মেয়েটা যে নামতেছে পানিতে, সেটা তো আমরাও দেখছি, পাকিস্তানেরও দেখছে, এবং মেয়েটা তো নিরস্ত্র। মেয়েটা করলো কি, ওই উপরের ময়লাগুলো ঠেলার জন্য কলসি দিয়া ঠেললো, মাটির কলসি দিয়ে ঠেলা একদম ডুবাইয়া নিচের থেকে পানি নিল, হয়তো পরিষ্কার পানি নেওয়ার জন্য বা ঠান্ডা পানি নেওয়ার জন্য। 1 কলস পানি নিল, নিয়ে কলসটা আবার বেশি ভর্তি হয়ে গেছে, কিছু নাড়াচাড়া দিয়ে পানি ফেললো, ফেলে ডান কাকে নিল, নিয়ে এবার আমাদের দিকে পাড়ের দিকে উঠতেছে, অর্থাৎ মেয়েটার পিঠটা শত্রুর দিকে। এমন সময় এক পাকিস্তানি কুলাঙ্গার তারে পরপর 4টা গুলি করলো। গুলিটাতে পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর মেয়েটা প্রতিটা গুলি খাচ্ছে, মেয়েটা কাঁপতেছে, কিন্তু কপালটা এরকমই যে কলসের মধ্যে কোনো গুলি লাগছে না। মেয়েটা কলসটা এত 4টা গুলি খাওয়ার পরে কলসটা চাটছে না, এবং কাঁপতে কাঁপতে এসে যেই ছেলেটা কলস পানি চাইছিল তার ট্রেঞ্চের সামনে কলসটা রাখা, তারপরে মেয়েটা মারা গেল। পানি দিয়ে তারপরে সে মারা গেল। এখন বলতে হয় যে কত মাথা দিল হৃদয় উপরি, কত বন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রাখিল কেবা। এই যে উনি বলছেন যে কামালপুর ব্যাটেলে আমাদের নায়ক ইউসুফ, ও গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে, 2টা পা, হাঁটতে পারছে না। বলে যে স্যার আমি পড়ে গেছি। এর মধ্যে কই থেকে জানি 2টা মাইয়া আসছে, আইসা আমার দইরায় একটা আখ ক্ষেতের মধ্যে লয়ে গেল। কই স্যার আমি তো জ্ঞান হারাই ফেললাম। পরবর্তীতে সে বাঁচলো, কিন্তু 2টা মেয়ে কোন অস্ত্র, বিনা অস্ত্রে কীভাবে গেল? আমরা মন্দাবাগ রেলওয়ে স্টেশনে, যে মন্দাবাগ একটু আগে বললাম সালদা নদীর আগের স্টেশনটাই মন্দাবাগ, আখাউড়ার দিকে। মন্দাবাগ রেলওয়ে স্টেশন আক্রমণ করবো। আমাদের কুমিল্লা এলাকায় ধানি জমিগুলো বেশ নিচু হয় এবং বর্ষাকালে পানি ওঠে, যার জন্য রেল লাইনগুলো বেশ উঁচু হয়, উঁচু করে করা হয়েছে।
কাজে আমরা ইন্ডিয়ার দিক থেকে রেল লাইনটা পার হইয়া তারপরে যে মন্দাবাগ রেল স্টেশনে যাব। অর্থাৎ রেল লাইনে যখন আমরা উঠবো তখন আমরা স্কাই লাইন ব্রেক করবো, মানে একদম পরিষ্কার দেখা যাবে। আর পাকিস্তানিরা তো মরার জন্য তৈরি না, তারাও তো মারার জন্য তৈরি। আমরা আক্রমণ করছি, এক পর্যায়ে যেয়ে দেখি রেল লাইনটার উপরে উঠছি, হঠাৎ দেখি কে জানে আমার বুকটা, আমার পেটটা জড়ায় ধরছে। আমি চেয়ে দেখি 14-15 বছরের একটা ছেলে, তার নাড়ি ভুড়িগুলো বের হয়ে গেছে। সে আমার পেটটা জড়ায় ধরছে, বলে স্যার একটা ডাক্তার ডাকেন, আমি বাঁচবো। যুদ্ধের মাঠে ডাক্তার পাবো কোথায়, কোথায় পাবো ওটি? আমি কি করতে পারি? আমি দাঁড়ায় থাকলে আমি গুলি খাবো, আমি রেল লাইনের উপরে। আর পারি ছেলেটা হাত দুইটা ছাড়াই নিয়ে আমি চলে যেতে। চিন্তা করতে করতেই ছেলের হাত দুইটা খসে পড়ে গেল। আমরা মন্দাবাগ রেল স্টেশন দখল করলাম। দখল করে ফেরত আসে, প্রথম কাজ হয় যারা মারা গেছে তাদের তো কোনো অ্যাকশন নাই, ওদের খালি কবর দেওয়া। যারা আহত ওদেরকে নিয়ে ইভ্যাকুয়েশন করানো, ট্রিটমেন্ট করানো। তো আমি তা না করে ছেলেটার কাছে গেলাম, যাই দেখি দুই পাশে দুইটা হাত দিয়ে রাইফেলটা বুকের নিচে ফেলে মাথাটা ডান দিকে করে শুয়ে আছে। কেউ যদি তার বুকের নিচে না দেখে মনে হবে ছেলেটা খুব শান্তিতে ঘুমাচ্ছে। আমরা এদেরকে কোথায় রেখে আসছি? আমরা আমরা এই যে 46টা বছর দেশ স্বাধীন হলো, 3 রকমের সরকার গেল, নির্বাচিত সরকার গেল, সামরিক সরকার গেল, তত্ত্বাবধায়ক সরকার গেল। আমরা তো কেউ এদের খোঁজ রাখি নাই, আমরা খুঁজতেও চাই নাই। এই শহীদদের সংখ্যা কত, 40 লাখ না 30 লাখ না 20 লাখ নিরূপণ করার প্রয়াসও তো নেই নাই। আমরা তো পারি। আমরা যখন ভুয়া ভোটার ছিল অনেক, আমরা আর্মিকে দেওয়া হলো যে তোমরা ভোটার লিস্ট বানাই দাও, ওরা যে বানাই দিছে এর মধ্যে কোনো বিতর্ক হয়েছে? হয় নাই। আমরা তো এখনো পারি, আমরা ইচ্ছা করে পারি, 2 বছর লাগুক না, পারি তো। আমাদের এই 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 ইয়ার মন্দাবাগ রেল স্টেশনে আরেকবার আক্রমণ করে আমরা ব্যর্থ হলাম। সেখানে বাহার নামে একটা ছেলে ছিল, খুব সাহসী ছেলেটা, ধান ক্ষেতের মধ্যে গুলিটা খাইলো এবং আমাদের সামনে কাতরাইতে কাতরাইতে মারা গেল। এর মধ্যে দেখি দূরে গ্রামের থেকে 2টা মেয়ে ধান খেতে নামতেছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে যে ওর লাশটা আনবে। আমরা গুলির মধ্যে তো চিল্লাইয়াও কথা শোনা যায় না। আমরা বলতেছি যে মা তোমরা যাইও না, তোমাদের কাজ না, এটা তোমাদের কাজ না। মেয়েগুলো গেল, আমরা আটকাইতে পারলাম না এবং ছেলেটার লাশটা তুললো। একটা অসুস্থ মানুষ বা একটা আহত মানুষ কিছু ধরতে পারে, কিছু ওজন ডিস্ট্রিবিউট করতে পারে, কিন্তু একটা মরা মানুষের ওজন তো কোথাও ডিস্ট্রিবিউট করতে পারে না। এটা মেয়েদের কাজ না, কিন্তু মেয়েগুলো সফলভাবে নিয়ে আসলো। আজকে মেয়েদের কথা আমরা ভুলেই গেছি। এটা বৃহৎ বিশাল অবদান মেয়েদের, বিশাল অবদান। আমি কয়েক রাত বলতে পারবো খালি মেয়েদেরকে বিভিন্ন সেক্টরে যুদ্ধ করছে। হারুন ভাই, আপনার কাছে ফিরতে চাই। এই যে বলেন যে শহীদের সংখ্যা, শহীদের একটা তালিকা, শহীদের এখন এই 71-এর পরে আজকের এই প্রায় 45 বছর পরে আমাদের এই উদ্যোগ তো থেমে থাকার কথা নয়। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তো সেই দায়িত্ব, আমরা কতটুকু করছি না। দেখেন এই ব্যাপারটা, পুরো ব্যাপারটাই কেমন যেমন ধরুন, আমি সকলে জানেন যে আমাদের 30 লক্ষ শহীদ যে আমরা বলি, তার একটা অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 10 তারিখে আসলেন, দেশে ফিরে আসলেন পাকিস্তান থেকে লন্ডন হয়ে, তখন উনি একটা রবার্ট ফ্রস্টের সাথে ইন্টারভিউতে উনি এই সংখ্যাটা বললেন। তার পরবর্তীতে আমরা ন্যাশনাল জিওগ্রাফিক যে ম্যাগাজিন কভার স্টোরি করেছে দুটো, সেখানে শুধু 30 লক্ষ না, তার চেয়েও বেশি এই কথাটা বলা হয়েছে। এরপরেও আরও অনেকগুলো ডকুমেন্টেশন আছে, সেখানে এই সংখ্যাটা এসছে। কিন্তু আমার কাছে একটা জিনিস শুধু মনে হয় যে আমরা কি এই সংখ্যাটা সঠিক নয়, এটা কে বলছে তারাই। আমরা জানি যে 1975 সালের পর, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস নয় শুধু, আমি এটার ঐতিহাসিক সত্য, 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর যেভাবে মুক্তিযুদ্ধকে অপদমিত করা হয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ডিস্টোর্ট করার চেষ্টা করা হয়েছে, পাঠ্যপুস্তক থেকে শুরু করে নানানভাবে, যেভাবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে এখানে পুনর্বাসিত করা হয়েছে,
তাদের একটা একটা ভালো সেকশন থেকে এই ধরনের আসলো যে 30 লক্ষ তো এটা ঠিক না, তাহলে কত, তাহলে গনে গনে এটা করা হোক। এটা কিন্তু দীর্ঘদিন আবার বন্ধ হয়ে গেল, আবারও কখনো কখনো এই সম্প্রতিকালেও যখন যুদ্ধ অপরাধ বিচার ট্রাইব্যুনালগুলো চলছিল তখনও আবার এটা শুরু হলো। কিন্তু দেখুন, আমরা পৃথিবীতে সবচেয়ে বড় প্রথম গণহত্যা হচ্ছে আর্মেনীয় গণহত্যা, যেটা অটোমানরা করেছিল 14-15 দিকে। তারপরে যদি আসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের, তারপরে যদি আসেন আধুনিককালে যে গণহত্যাগুলো আছেন, এই যে টুৎসিগুলো যেগুলো রুয়ান্ডার যেগুলো আছে এগুলোতে যদি আসেন, ইন্দোনেশিয়ার যদি আসেন, কোনো গণহত্যার সঠিক মৃতের সংখ্যা নির্ণয় আজও পর্যন্ত হয়নি। এই কারণে যে যারা গণহত্যা করে তারা তো সংখ্যা নির্ণয় করে তো করে না, এবং ওই প্রমাণও তারা রাখে না। যার জন্য এখানে মুক্তিযুদ্ধের সংখ্যা, আমি জানি না যারা নতুন করে এই বিতর্কটা তুলতে চান, হয় নিশ্চয়ই একটা ঐতিহাসিক সংখ্যা থাকা উচিত, আজকের জন্য যদি শেষ করে থাকা উচিত, কিন্তু এই সংখ্যা বিতর্ক নিয়ে যারা তুলতে চায়, আমি জানি না কত লক্ষ মানুষ বাংলাদেশে শহীদ হলে পরে সত্যিকার অর্থে এটাকে জেনোসাইড বলা হতো সেটা তারা প্রমাণ করার চেষ্টা করেন। আমরা আজকের মতন শেষ করবো এই আলোচনা। প্লিজ 30 সেকেন্ড বলুন। কথাটা সেটা না, কথাটা হচ্ছে আমি বলছি যে আমাদের সে দক্ষতা এবং ক্ষমতা আছে তো নিরূপণ করার। আমরা কি সেই প্রয়াস, আমি যে 3টা গভর্নমেন্টের কথা বললাম, কোনো গভর্নমেন্টকে এই উদ্যোগটা নিছে যে আমরা গণনা দেখি সে জায়গা থেকে 29,999, আমি তো সেটা বলছি না। আমরা একটা কাছাকাছি সংখ্যায় যেতে চাচ্ছি। আমরা আনুমানিক, আমি যদি বলি যে আমাদের শহীদদের সংখ্যা 40 লাখ, তাহলে দ্য বার্ডেন অফ প্রুফ লাইজ অন মি, প্রমাণ করার দায়িত্ব আমার। আজকে যদি শেষ করেন তারপর আমরা বলুন, আপনি কথাটি শেষ করুন। হ্যাঁ, কিংবা যদি 20 লাখ বলি সেটা আমার। আমি বলছি সেটা না, আজকে 46 বছর হয়ে গেছে, আমরা কোনো বাস্তবিক উদ্যোগ নিচ্ছি নাকি, বাস্তবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে নাকি? আমি তো বলছি না যে অমুকে ঠিক অমুকে বেঠিক, আমি বলছি সঠিকটার কাছাকাছি যাওয়া উচিত। আমরা নিশ্চয়ই সেই ধরনের বিতর্ক না গিয়েও আমরা এই যে সাধারণ মানুষ যাদের অনেকে এই তালিকায় আছে কিনা, বা যা যেটা বলছেন যে অবদানের কথা এবং নারীদের কথা বলছিলেন, নিশ্চয়ই সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। আগামী শুক্রবার শনিবার তো থাকবে, এছাড়াও আগামীকালও আমাদের এই আলোচনা চলবে উপসংহার। থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।